ইতিশানের আপত্তি নেই, একথা তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলছো? তিশান আমার ছেলে। ওর রগে রগে বয়ে চলা প্রতিটি রক্তকণার সঙ্গে পরিচিত আমি। মানুষের অতীত থাকতে পারে, অতীতের জন্য বর্তমান নষ্ট করা বোকামি। আর আমার ছেলে বোকা নয়। একটু থেমে পুনরায় বললেন, আমি চাই না এই বিষয়ে আর কোনো কথা হোক। তবে আপনারা যদি চেয়ে থাকেন তবে বলবেন, কিন্তু এখন নয়। তিশান বাড়ি ফেরার পর বউ, সংসার, ভাই তিনটি ওর। ওই বুঝে নেবে। আমাদের বাড়ির বাচ্চারা আর বাচ্চা নেই। তারা বড় হয়ে গিয়েছে, নিজেদের ভালো নিজেরা বুঝতে শিখেছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে। ওদের জীবনের সিদ্ধান্ত ওদেরকে নিতে দেওয়া উচিত। আর ভুল হলে তো সংশোধন করে দেওয়ার জন্য আমরা আছি। ইশতিয়াক মির্জার কথায় লিভিং রুমের অত্যন্ত উষ্ণ হয়ে আসা পরিবেশ কয়েক মুহূর্তের জন্য কিছুটা শীতল হলো। তপ্ত শ্বাস ফেলে ওয়াসানাতকে পুনরায় অহনাকে রুমে নিয়ে যেতে বললেন তিনি। এবার আর কোনো বাধা না পেয়ে তরিত অহনার হাত চেপে ধরে তাকে নিয়ে চলে গেল ওয়াসানাত। ওয়াসানাতের পেছন পেছন নির্লিপ্ত ভঙ্গিমায় হেঁটে যাচ্ছে অহনা। তাকে দেখে জড় বস্তুর ন্যায় মনে হচ্ছে। নির্নিমেষ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল সাফওয়ান। ওয়াসানাতকে বাইরে রেখে রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিল অহনা। হকচকিয়ে গেল ওয়াসানাত। দরজায় করাঘাত করতে করতে আহনাকে ডাকতে লাগলো সে। ওয়াসানাতের ডাক স্পষ্ট শুনতে পেয়েও কোনো সাড়া দিল না অহনা। বেডের সাথে পিঠ ঠেকিয়ে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো সে। ভাবি, ও বড় ভাবি, দরজা খুলুন, দরজা খুলুন ভাবি। নিজের কান্নার শব্দ কেন যেন তার নিজেরই সহ্য হলো না। মুখ চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করলো সে, কিন্তু কান্না থামানোর জায়গায় আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে দুহাত দ্বারা নিজের দুপা খামচে ধরল অহনা। পর মুহূর্তে কান্নার শব্দ আটকানোর চেষ্টায় নিজেই নিজের হাতে কামড় বসিয়ে দিল। এতে গো গো করে গোঙানোর আওয়াজ বের হতে লাগলো তার মুখ থেকে। অপরদিকে বাইরে থেকে ক্রমাগত দরজা ধাক্কাচ্ছে ওয়াসানাত। অহনাকে ডাকতে ডাকতে গলা শুকিয়ে আসছে ওয়াসানাতের। দরজায় মাথা ঠেকিয়ে আরো একবার অহনাকে ডাকলো সে, কিন্তু এবারও সাড়া পেল না। দু চোখ বন্ধ করে নিতে দুফোঁটা উষ্ণ অশ্রুকণা গড়িয়ে পড়লো ওয়াসানাতের গাল বেয়ে। তড়িৎ চোখ মেলে তাকিয়ে আশেপাশে চোখ বুলিয়ে চোখ মুছে নিল সে। নিজের এই চোখের জল কাউকে দেখাতে চায় না সে, কারণ তার ভয় হয় কেউ যদি তাকে প্রশ্ন করে বসে এই চোখের জলের কারণ কি, তাহলে সে কি উত্তর দিবে। এই প্রশ্নের উত্তর দিতে যেয়ে অক্ষম সে। আকস্মিক নিচে লিভিং রুম থেকে আবারও চিৎকার চেঁচামেচি শব্দ আসায় চমকে উঠল ওয়াসানাত। দৌড়ে নিচে নেমে গেল সে। মনে মনে একাধারে বিপদ থেকে বাঁচার দোয়া পড়েই যাচ্ছে আরিয়ান। সে দাঁড়িয়ে আছে মির্জাস ম্যানশনের সদর দরজার বাইরে। সে অপেক্ষা করছে নিজের বড় ভাই ইহতিশানের। বাড়িতে ঘটে যাওয়া তুফানের কথা আরিয়ান ইহতিশানকে জানাতে তৎক্ষণাৎ সব কাজ ফেলে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে ইহতিশান। অবশেষে আরিয়ানের পালা শেষ হলো। লোহার গেট পেরিয়ে ইহতিশানের গাড়িটা এসে থামে ঠিক আরিয়ানের সামনে। চোখের পলকে ঝড়ের বেগে গাড়ি থেকে বেরিয়ে এলো ইহতিশান। পর মুহূর্তে বেরিয়ে এলো ফয়সালও। ইহতিশানের মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠল আরিয়ান। বিড়বিড়িয়ে আরো একবার বিপদ থেকে বাঁচার দোয়া পড়ে নিল সে। ইতিশানের শ্যামলাটে মুখটা লাল হয়ে আছে, চোয়াল শক্ত, সর্বদা সুবিন্যস্ত করে রাখা চুলগুলো এলোমেলো। ইতিশান বেশিরভাগ পাঞ্জাবি পরে, শার্ট পরে কালে ভদ্রে, তবে তাও যখনই পরে শার্ট ইন করে পরে। অন্তত আরিয়ান কখনো দেখেনি তাকে শার্ট ইন না করে পড়তে। তবে যা আগে কখনো দেখেনি তা আজ দেখতে পেল আরিয়ান। ইতিশানের পরনে চকলেট কালার শার্টের অর্ধেক ইন করা আর অর্ধেক বেরিয়ে আছে। ঘামে ভিজে শার্টটি আটসাঁট ভাবে লেপ্টে আছে তার বলিষ্ঠ দেহের সঙ্গে। ইস, কি ছন্ন ছড়াই না লাগছে এমপি মহোদয়কে। আরিয়ানের সম্মুখে এসে দাঁড়ালো ইতিশান। ডান হাতের তর্জনী দ্বারা কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলোকে ঝেড়ে ফেললো সে। এসি গাড়ির মধ্যে থেকেও ঘেমে গেছে বেচারা। ঠিক কতটা উদ্বিগ্ন হলে এমন হতে পারে তা ভাবতেই গলা শুকিয়ে এলো আরিয়ানের। ইতিশানের মুখশ্রীতে ভয়ঙ্কর রাগের ছাপ স্পষ্ট। চোখ নামিয়ে সরে দাঁড়ালো আরিয়ান। তার সাহস হচ্ছে না ইতিশানের চোখের দিকে তাকিয়ে থাকার। আরিয়ান সরে দাঁড়াতেই তাকে একপাশ কাটিয়ে মির্জাস ম্যানশনের ভেতর চলে গেল ইতিশান। আরিয়ান ও ফয়সাল তাকালো একে অপরের দিকে। দুজনের চোখাচোখি হতেই দীর্ঘশ্বাস ফেললো দুজনেই। সাধারণত রাত 11টার মধ্যে মির্জা বাড়ির প্রায় সকলেই ঘুমিয়ে গেল, আজ কেউই ঘুমায়নি। হলরুমে সোফায় শুয়ে এলিয়ে বসে ইতিশান। আরিয়ান এসে পাশে দাঁড়ায় তার। ইতিশানের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে দেয় মেড মুন্নি। 7 বছর যাবৎ মির্জাস ম্যানশনে কাজ করে সে। পানি পান করা শেষে লম্বা শ্বাস ফেলে ইতিশান আদেশ করলো মুন্নিকে,
যা, তোর ভাবি বাদে সবাইকে ডেকে নিয়ে আয়। বলবি এতেশান ভাইয়া বলেছে 2 মিনিটের মধ্যে হলরুমে উপস্থিত হতে। মাথা নাড়িয়ে দৌড়ে সকলকে ডাকতে গেল মুন্নি। কয়েক মিনিটের মধ্যে ইশতিয়াক মির্জা, ইরাক মির্জা, আলেয়া বেগম, ইরাবতী বেগম এবং দ্বিতীয়া বেগম ও ওয়াসানাত এসে উপস্থিত হলো হলরুমে। সবার শেষে ধীর পায়ে হেঁটে দুরু দুরু বুকে এক কোণে দাঁড়ালো আরিয়া। চোখ বুজে সোফায় শরীর এলিয়ে বসে থাকা ইতিশানকে দেখে শুকনো ঢোক গিলল সে। ভয়ে কলিজা শুকিয়ে একটুখানি হয়ে আছে তার। ইতিশানকে দেখে মনে মনে ভেঙচি কাটলেন দ্বিতীয়া বেগম। আজ আসার কথা ছিল না ইতিশানে। নিশ্চয়ই বউ আর ভাইয়ের গোপন প্রেমলীলা ফাঁস হয়ে যাওয়ার কথা শুনে এসেছে। আর এসে রাত বিরাতে সকলকে উঠিয়ে নিয়ে তামাশা করছে। উফ, বিরক্তিকর। মাথা উঠিয়ে চোখ তুলে সকলের দিকে তাকালো ইতিশান। উঠে দাঁড়িয়ে দুহাত পেছনে নিয়ে এক হাত দ্বারা আরেক হাত শক্ত করে চেপে ধরে বুক টান টান করে দাঁড়ালো সে। ইশতিয়াক মির্জার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে প্রশ্ন করলো। সাফওয়ান কোথায়? অতিবাহিত হয়ে গেল কয়েকটা মুহূর্ত, কিন্তু ইশতিয়াক মির্জা ছেলের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। বাবার কাছ থেকে প্রশ্নের উত্তর না পেয়ে একে একে সবাইকে একই প্রশ্ন করলো সে, কিন্তু কেউ উত্তর দিল না। ভয়ঙ্কর রাগ লাগলেও নিজের রাগকে দমিয়ে রাখলো ইশতিয়াক। ইতিশান দাঁতে দাঁত চেপে শান্ত গর্জন তুলে সে পুনরায় প্রশ্ন করলো। মেজো বাবা কোথায়? আসেননি কেন? আশা করি এবার আপনারা শুকনা থেকে উত্তর দেবেন। ইমতিয়াজের শরীর খারাপ তিশান, উনি ওনার রুমে রেস্ট করছেন। ক্ষীণস্বরে বললেন আলেয়া বেগম। ইতিশান একবার মায়ের দিকে তাকিয়ে তড়িৎ আবার চোখ ফিরিয়ে নিল। আকস্মিক তার চোখ পড়লো আরিয়ার উপর। নিয়ন্ত্রণ করে রাখা রাগটুকু এবার নিয়ন্ত্রণহীন হয়ে পড়লো ইতিশানের। আগুন চোখে তাকালো সে আরিয়ার দিকে। ইতিশানের এহেন দৃষ্টিতে বুক কেঁপে উঠল আরিয়ার। ভয়ে হাঁটু কাঁপতে লাগলো তার। ইতিশান তেড়ে গেল আরিয়ার দিকে। প্রথমবারের মতো হাত উঠালো তার গায়ে। ইতিশানের বলিষ্ঠ হাতের চরে দাঁত নড়ে উঠল আরিয়ার। কখনো মার না খাওয়া মেয়েটা আজ একদিনে দুইটা চড় খেলো। তবে প্রচন্ড জোরে চড় মেরেছে ইতিশান তাকে। সাফওয়ান এত জোরে মারেনি। চরের চোটে পানি চলে এসেছে চোখে আরিয়ার। ভয়ে গালের ব্যথায় শব্দ করে কেঁদে উঠল আরিয়া। আর কাউকে ভয় না পেলেও ইতিশানকে মাত্রাতিরিক্ত ভয় পায় সে। বাড়ির সকলে নির্লিপ্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে থেকে দেখছে গালে হাত দিয়ে কাঁদতে থাকা আরিয়াকে। কেউ বাধা দিচ্ছে না ইতিশানকে, কেউ আগলে নিচ্ছে না আরিয়াকে। হেমপিস এমনকি সাফওয়ান চরমারায় গর্জে ওঠা দ্বিতীয় বেগমও এখন নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। চাইলেও কিছু করার নেই তার, কারণ ইতিশান সাফওয়ান নয়, সেই ইতিশান মির্জা। সাফওয়ানের উপর অনায়াসে জুলুম করা যায়, যা ইতিহাসের ক্ষেত্রে করা যায় না। এই সম্পূর্ণ মির্জা পরিবারের প্রাণভোমরা ইতিশান। তার সঙ্গে 19-20 করে পার পাওয়া সম্ভব। আরিয়ার কান্নার শব্দে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো ইতিশান। শক্ত করে আরিয়ার বাহু চেপে ধরে তাকে সোজা করে দাঁড় করালো সে। ক্ষিপ্ত স্বরে বলল, তো সাহস কি করে হয় আমার বউয়ের সম্পর্কে আজেবাজে কথা বলার? ওর চরিত্র নিয়ে কথা বলিস তুই কোন সাহসে? 7 বার জন্ম নিল তো ওর নখের যোগ্য হতে পারবি না তুই। থেমে আরিয়ার কাজ ঝাঁকিয়ে পুনরায় এসে বলল, তোকে সাবধান করিনি আমি? বলিনি সাফওয়ানকে নিয়ে ওইসব না ভাবতে? আরিয়ান তোকে যেই চোখে দেখে আমি আর সাফওয়ানও তোকে সেই চোখেই দেখি। তোর জন্মের পর থেকে তোকে আপন বোনের চোখে দেখে এসেছি আমরা। তুই যাস কি করে সাফওয়ানের কাছে ভালোবাসার দাবি নিয়ে? হ্যাঁ রে, তোর কি বিবেকে একবারও বাঁধেনি? হ্যাঁ রে, আমিও বা তাকে কি বলছি? তোর বিবেক থাকলে তবে না বাঁধবে বিবেকে। তোর তো বিবেক, লজ্জা, আত্মসম্মানবোধ কিছুই নেই। বয়সে বড়দের সম্মান করার মতো শিক্ষাটুকুও নেই তোর মধ্যে। বলে এক প্রকার ধাক্কা মেরে আরিয়াকে ছেড়ে দিল ইতিশান। তার মনে হচ্ছে আরিয়াকে আরো কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু তার মুখের সঙ্গে সঙ্গে তার হাতটাও বড্ড বেসামাল হয়ে পড়ছে। এই প্রথম কোনো মেয়ে মানুষের উপর হাত তুলল সে, যা তার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। আর হাত তুলতে চাচ্ছে না সে আরিয়ার উপর। তাই আর সামনে থেকে সরে গিয়ে বাকি সবার দিকে তাকালো ইতিশান। চিৎকার করে বলল, এবারই কার? এই মির্জাস মেনশনের মালিক কে? আমি। আমি দাদাজান আমার নামে লিখে দিয়ে গিয়েছেন এই মির্জাস মেনশন। তবে আপনারা কারা এই সিদ্ধান্ত নেওয়ার যে এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না? কোন সাহসে আমার ভাইয়াকে আপনারা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছেন? কিসের অধিকারে বলেছেন? এই বাড়ি আমার। এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও একান্তই আমার। একশ্বাসে কথাগুলো বলে থামলো ইতিশান। সকলে বিস্মিত নজরে তাকিয়ে আছে তার দিকে। এভাবে তার বাড়িতে থাকার অধিকার নিয়ে কথা বলে উঠবে ইতিশান, তা কেউ ভাবেনি। ইরাবতী বেগমের অত্যন্ত স্নেহের প্রিয় নাতি হচ্ছে ইতিশান। যত যাই হয়ে যাক, তার সাথে কখনো উঁচু গলায় কথা বলেন না, সর্বদাই কোমল স্বরে কথা বলেন। ঠিক তেমনি আজও কোমল স্বরেই বলে উঠলেন, যার ছেলে সেই চলে যেতে বলেছে তোমার আদরের ভাইকে দাদাভাই।
আমরা বলিনি তাকে চলে যেতে, সে তেজ দেখে চলে গেছে। মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ তুলল ইতিশান। রাগে রিরি করতে করতেই বলল, এত কথা বলতে হবে না তোমাদের আমাকে। তোমরা কি মনে করেছো আমি বাড়িতে নেই বলে বাড়ির খবর রাখছি না? আমি জানতে পারবো না বাড়িতে কি চলছে? হাসালে দাদু, হাসালে। তুমি হয়তো ভুলে গিয়েছো মির্জা বংশের রক্ত বইছে আমার শরীরে। সেই বংশের রক্ত বইছে যে বংশের রক্তে রাজনীতি মিশে আছে। রাজনীতিবিদদের চোখ ফাঁকি দেওয়া তো এত সহজ নয় দাদু। আমি সব জানি, বাড়িতে কি কি হয়েছে সব জানি আমি। কার কতটুকু দোষ তাও জানি, কিছুই আমার অজানা নয়। বলে দ্বিতীয় বেগমের দিকে রাগী চোখে তাকালেন ইতিশান। তার এহেন দৃষ্টি থেকে দেখে ভরকে গেলেন দ্বিতীয় বেগম। ইতিশান যেন তাকে চোখের দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে সে তার সম্পর্কেও সব জানে, সব মানে সব। এবার আর ছাড় দিবে না সে দ্বিতীয় বেগমকে। চোখ ঘুরিয়ে সকলকে দেখে নিয়ে সকলের উদ্দেশ্যে ইতিশান বলল, এই কথা আজ প্রথমবার বলছি আমি, আর আশা করছি আজই যেন শেষ বলা হয়। এই কথা যদি আমার আর কখনো বলা লাগে তবে সেটা কারোর জন্যই মঙ্গলকর হবে না। কান খুলে শুনে রাখুন সবাই। সাফওয়ান ও অহনার সম্পর্ক ছিল আমাদের বিয়ের আগে, সেই কথা আমার অজানা নয়। এখন সাল 2024 চলছে। এই আধুনিক যুগে মানুষের প্রেমের সম্পর্ক থাকবে, বিষয়টি অত্যন্ত স্বাভাবিক। আর অহনা ও সাফওয়ানের সম্পর্ক অত গভীর ছিল না, মাত্র কয়েকদিনের পরিচয়, চেনা জানা এইসব ছিল তাদের। পরবর্তীতে আমার সাথে অহনার বিয়ে হওয়ার আগেই ওদের বিচ্ছেদ ঘটে। বাপ মা চাচা চাচি দাদির সামনে কি সব বলা লাগছে, কিন্তু কি করব, আপনাদের তো জানার বহুত শখ, তো শুনতে থাকুন, কান খুলে শুনুন। অহনা ও সাফওয়ানের সম্পর্ক ছিল, এখন আর নেই। এখন আর তাদের মধ্যে কিছুই নেই। ছিল এবং আছের মধ্যে বেশ তফাৎ রয়েছে। আশা করছি এইটুকু আপনারা অন্তত বুঝেন, নাকি এটাও বুঝিয়ে বলতে হবে? রাগে বেফাস কথা বলছে ইতিশান, মুখে যা আসছে তাই বলছে। একটু থেমে পুনরায় বলল, আমি ইহতেশান মির্জা ওই অতীত নিয়ে পড়ে থাকি না, যা বর্তমানে প্রভাব ফেলে না। আমি বর্তমান এবং ভবিষ্যতে বিশ্বাসী, আর বর্তমান ও ভবিষ্যৎ এইটাই যে অহনা আমার স্ত্রী, মিসেস অহনা ইহতেশান মির্জা সে, আর সাফওয়ান আমার ভাই। আমার আপন মায়ের পেটের কোনো ভাই নেই, কিন্তু থাকলে আমি তাকে যতটুকু ভালোবাসতাম, স্নেহ করতাম, সাফওয়ানকে আমি ঠিক ততটুকুই ভালোবাসি, স্নেহ করি, বরং তার চেয়েও কয়েক গুণ অধিকই করি বোধ হয়। আমি আমার সব ভাই বোনকে অনেক ভালোবাসি, কিন্তু সাফওয়ানের প্রতি আমার অনুভূতি অধিক প্রগাঢ়। আমি আমার ভাই ও স্ত্রীকে অনেক ভালোবাসি। আমি একদমই সহ্য করব না কেউ ওদের নিয়ে বাজে মন্তব্য করলে বা অপবাদ দিলে, হোক সে অপবাদ সত্যি, তবুও সহ্য করব না আমি, কারণ সেটি অতীত। আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে অহনার সম্পর্ক ছিল সাফওয়ানের সাথে, এই কথা যেন আজকের পর থেকে আর কখনোই উচ্চারণ না করা হয়। যদি ভুলবশত কেউ এই কথা আজকের পরে আর উচ্চারণ করে, তবে তার সাথে যে আমি কি করব আমি নিজেও জানি না। সে যেই হোক না কেন, তাকে ছাড় দেব না আমি। বউ, সংসার, ভাই, তিনোটাই আমার। আপনাদের অধিকার দিনই আমি নাক গলানোর। ভুলে যাবেন না, ইহতেশান মির্জা অনধিকার চর্চা পছন্দ করে না। কথাগুলো বলা শেষে প্যান্টের পকেটে হাত গুজে হলরুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়ে থেমে গেল ইতিশান। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কাল সকালে সাফওয়ানকে মির্জাস মেনশনে ফিরিয়ে নিয়ে আসবো আমি। আসতে না চাইলে ঘাড় ধরে নিয়ে আসবো বান্দরটাকে। টাকা বেশি হয়ে গিয়েছে ওর না? মির্জাস মেনশন থেকে বেরিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাটে উঠেছে সে। তার উপরে আবার কানাডা যাওয়ার টিকিটও বুক করে ফেলেছে সে। ইতিশানের কাছে সবসময় তার রুমের একটা ডুপ্লিকেট চাবি থাকে। সে যেখানে যায় নিজের সাথে তার রুমের ডুপ্লিকেট চাবিটা নিয়ে যায়। যদিও তার এই বিশেষ কোনো কারণ নেই, তবে প্রয়োজনে কাজে লাগাতে পারে ভেবে সবসময় নিজের সাথে নিজের রুমের ডুপ্লিকেট চাবিটা রাখে। এর আগে কখনোই চাবিটা ব্যবহার করার প্রয়োজন হয়নি ইতিশানের, কিন্তু আজকে সে এই চাবিটা ব্যবহারের প্রয়োজন বোধ করলো। সে যে রুমে এসে দরজা দিয়েছিল অহনা আর খোলেনি। ওয়াসানাত অনেক বলেও খোলাতে পারেনি। এখন ঠাই বেডের সাথে পিঠ ঠেকিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে অহনা। রুমের বাতিও জ্বালায়নি সে। ডুপ্লিকেট চাবি দিয়ে রুমের দরজা খুলে ধীর পায়ে রুমের ভেতর প্রবেশ করলো ইতিশান। বাইরে থেকে আসা আবছা আলোয় সে দেখতে পাচ্ছে বেডের ওপাশে মেঝেতে বসে থাকা অহনাকে। ইতিশানের কেন যেন ইচ্ছে করলো বাতি না জ্বালাতে। খোলা জানলা দিয়ে বারান্দার খোলা দরজা দিয়ে চাঁদের আলোর রুমটা আবছা আলোকিত হয়ে আছে। থাক না, এমন কোনো ক্ষতি নেই তো তাতে। নিঃশব্দে রুমের দরজাটা ভেতর থেকে লক করে দিল ইতিশান। কোনো প্রতিক্রিয়া দেখালো না অহনা, এমনকি চোখ তুলেও তাকালো না সে। তপ্ত শ্বাস ফেললো ইতিশান। এতক্ষণ যাবৎ যে রাগের আগুন ছিল তার বুদ্ধিদীপ্ত চোখে সে আগুন নিভে গেছে। ইতিশান মির্জা বরাবরই তার অর্ধাঙ্গিনীর নিকট সহজ, সরল, শীতল, কোমল। ধীর পায়ে অহনার দিকে হেঁটে গেল ইতিশান। মেঝেতে বসে পড়লো তার পাশে, কোমল স্পর্শে হাত রাখলো কাঁধে। এবার মাথা তুলে ইতিশানের দিকে তাকালো অহনা। চাঁদের আলো এসে পড়লো অহনার বিধ্বস্ত মুখশ্রীতে।
কেঁদে কেটে কি বেহাল দশা হয়েছে তার সুশ্রী চেহারার। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইতিশানের। অহনার চোখে চোখ রাখলো সে। কেমন যেন থমকে গেছে তার দিকে তাকিয়ে অহনা। ক্ষীণস্বরে ডাকলো ইতিশান। ও বউ। আকস্মিক ইতিশানের বুকে হামলে পড়লো অহনা। কেঁদে উঠল ডুকরে। ইতিশান সযত্নে আগলে নিল তাকে। অন্যান্য স্ত্রীরা ভালোবাসার আবেশে নিজের স্বামীকে জড়িয়ে ধরে, আর ইতিশান মির্জার স্ত্রী, সে তো যখন তখন হামলে পড়ে তার বুকে। তাও আবার হয়তো ভালোবেসে জড়িয়ে ধরে না, জড়িয়ে ধরে অচেতন মনে। একরাশ দুঃখ, হতাশা, বিষাদ যখন ঘিরে ধরে তার মন মস্তিষ্কে, তখন কিঞ্চিত স্বস্তির আশায় স্বামীর বুকে মাথা রাখে অহনা। তারপর স্বস্তি মিলতেই, সম্বিত ফিরতেই ছিটকে দূরে সরে যায় সে। এই ছিটকে সরে যাওয়ার উপর ভীষণ রাগ হয় ইতিশানে। সে সিদ্ধান্ত নিয়ে নিল আজ কিছুতেই অহনাকে নিজের থেকে ছিটকে সরে যেতে দিবে না। আশ্চর্য হলেও সত্য, আজ অহনা ছিটকে সরে গেল না, বরং ধীরে ধীরে আরো গভীরভাবে জড়িয়ে যেতে লাগলো ইতিশানের সঙ্গে। দীর্ঘক্ষণ ইতিশানের বুকে মাথা রেখে কাঁদল সে। ইতিশান কাঁদতে দিল তাকে। ধীরে ধীরে আপনা আপনি কান্না থেমে এলো অহনা। এখন কেবল ফুপাচ্ছে। ইতিশান এক হাতে আলতোভাবে তার মাথায় হাত বোলাচ্ছে, আরেক হাত পিঠে। ইতিশানকে জড়িয়ে ধরে রেখে মাথা তুলে তার মুখপানে তাকায়। বলতে চাইলো কিছু, কিন্তু ইতিশান বলতে দিল না তাকে। ইতিশান যে হাত দিয়ে মাথায় হাত বোলাচ্ছিল তার, সে হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁট চেপে ধরে অহনা। ধীর কণ্ঠে বলে, শ্, চুপ। কোনো কথা নয়, কিছু বলার দরকার নেই। আমি জানি সব কিছু এক্সপ্লেন করার দরকার নেই। আই ট্রাস্ট ইউ অ্যান্ড আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। কিছু বলল না অহনা। দু চোখ বন্ধ করে নেয় সে। তাকে অবাক করে দিয়ে ইতিশান চুমু খেলো তার বন্ধ চোখের পাতায়। নির্লজ্জের মতো বুকে চুমু খেয়ে অসহায় মুখ করে বসে আছে সে। তাকিয়ে আছে বউয়ের মুখের দিকে তার প্রতিক্রিয়া দেখার জন্য। চোখ মেলে ইতিশান তাকালো অহনার দিকে। এখনো একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে তারা। অহনার থেকে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া না পেয়ে মনে সাহস পেল ইতিশান। অহনাকে আরো গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল সে। এক হাতে কোমর চেপে ধরে আর এক হাত অহনার ডান গালে রাখে ইতিশান। অহনা অনুভব করলো তার কোমর জড়িয়ে ধরে থাকা ইতিশানের হাতটা মৃদু কাঁপছে। কেঁপে উঠল সে নিজেও। নিস্তব্ধ রুমে কেবল দুই মানবীর হৃদয়ের স্পন্দন ও শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ইতিশান চোখ বন্ধ করে চুমু খেলো অহনার কপালে, গালে থুতনিতে, এরপর ঠোঁটে চুমু খেতে উদ্যত হতে তড়িৎ মুখ সরিয়ে নেয় অহনা। উষ্ণ শ্বাস ফেলে চোখ মেলে তাকায় ইতিশান। অহনা তার চোখে চোখ রেখে বিমোহিত কণ্ঠে বলল, আপনার হাতের মতো আপনার ঠোঁটও ভীষণ শক্ত মির্জা সাহেব। হাসলো ইতিশান। অহনার কানের কাছে মুখ নিয়ে কানের লতিতে ছোট ছুঁয়ে দিয়ে শীতল স্বরে বলল, আমার সারা শরীরই ভীষণ শক্ত, দেখবে তুমি। বিছানায় শুয়ে হাঁসফাঁস করছে ইমতিয়াজ মির্জা। ছেলের চিন্তায় বুকে অসহনীয় ব্যথায় উদয় হয়েছে তার। সাফওয়ানকে সকলের সামনে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার অপরাধ কুরে কুরে খাচ্ছে তাকে। কিন্তু কী বা করার ছিল তার সেই মুহূর্তে। ইশতিয়াক মির্জা সকলকে থামাতে বলায় সকলে কিছুটা শান্ত হলেও শান্ত হননি দ্বিতীয়া বেগম। তিনি না নিজে শান্ত হচ্ছেন না ইরাবতী বেগমকে হতে দিচ্ছিলেন। তারা দুজনে মিলে উল্টাপাল্টা কথা শুনিয়ে যাচ্ছে সাফওয়ানকে। রাগের বশে সাফওয়ান তারা উত্তর দিচ্ছিল। দ্বিতীয়া বেগম ও ইরাবতী বেগম সাফওয়ানকে দমানোর জন্য বারবার সাফাকে টেনে নিয়ে এসে কথা শোনাচ্ছিলেন। শয়তান, খারাপ মহিলা, চরিত্রহীন, আরো কত শত বাজে কথাই না তারা বলেছেন নির্দোষ মোহরম সাফার সম্পর্কে। মৃতমাকে নিয়ে বলা এসব বাজে কথা সহ্য করতে না পেরে আরো খ্যাপাটে হয়ে যাচ্ছিল সাফওয়ান। এতটাই রেগে গেছে যে যা নয় তাই বলে যাচ্ছিল। মুখে যা আসছিল তাই বলছিল। না দেখছিল বয়স আর না দেখছিল সম্পর্ক। উন্মাদ হয়ে উঠেছিল সে। ইশতিয়াক মির্জা সামলানোর চেষ্টা করেছিলেন সব, কিন্তু বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। নিজের প্রাণপ্রিয় মৃত স্ত্রী সম্পর্কে এত বাজে কথা সহ্য করতে পারছিলেন না ইমতিয়াজ মির্জাও। তিনি ভাবেন সাফওয়ান মুখে মুখে তর্ক করছে বলে ইরাবতী বেগম ও দ্বিতীয়া বেগম আরো কথা শোনাচ্ছে সাফাকে। তাই সাফওয়ানকে থামাতে ইমতিয়াজ মির্জা ধমকে উঠেন তার উপর। কিন্তু তার ধমকের তোয়াক্কা না করে সাফওয়ানকে কোনোভাবেই শান্ত করতে না পেরে ইমতিয়াজ মির্জার আগের মাথায় তাকে ধমকে উঠে বলেছিল, এখান থেকে বেরিয়ে যাওয়া বলতে তো তিনি লিভিং রুম ছেড়ে নিজের রুমে চলে যাওয়াকে বুঝিয়েছিলেন। তিনি তো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেননি বেরিয়ে যেতে বাড়ি থেকে। কিন্তু তা তো বুঝলো না সাফওয়ান। আক্রোশে ফুঁসতে ফুঁসতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সে। কত বাধা দিলেন ইশতিয়াক মির্জা, ইরাক মির্জা, আলেয়া বেগম ও আরিয়ান, তবে তারা আটকে রাখতে পারলেন না সাফওয়ানকে। বাড়ি ছেড়ে চলে গেল সে। সবকিছু স্মরণ করে দীর্ঘশ্বাস ফেললেন ইমতিয়াজ মির্জা। না,
আর শান্ত থাকতে পারলেন না তিনি। অস্থির চিত্তে বিছানা থেকে উঠে বসে ইমতিয়াজ মির্জা। কোথায় আছে সাফওয়ান? এই চিন্তা তাকে শান্ত হতে দিচ্ছেন না। যদিও তিনি জানেন যে সাফওয়ান ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে উঠেছে, তবুও শান্তি পাচ্ছেন না তিনি। ফোন খুঁজে নিয়ে সাফওয়ানের নাম্বার বের করে। কতক্ষণ ফোন দিবে নাকি দিবে না সেই দ্বিধায় ভুগে। অতঃপর ফোন রেখে পুনরায় বিছানায় শুয়ে পড়েন তিনি। ফোন দিয়ে সাফওয়ানকে কি বলবেন তিনি জানা নেই তার। তবুও ফোন দিয়ে ছেলের সাথে কথা বলতে মন চাইছে, কিন্তু কেন যেন সাহস পাচ্ছেন না তিনি। আচ্ছা, কটা বাজে এখন? সময় দেখলেন ইমতিয়াজ মির্জা, রাত 2:30 বাজে। সময় দেখে তিনি সিদ্ধান্ত নেন ভোরের আলো ফুটতেই সাফওয়ানকে ফোন দিবেন। নিজের ছেলেকে ফোন দেওয়ার সাহস পাচ্ছেন না তিনি। এটা আবার কেমন কথা? ভোরের আলো ফুটতেই ফোন দিবেন তিনি, কিন্তু এখন দিলেই সমস্যা কি? দুই মন দুই দশায় পড়ে গেলেন ইমতিয়াজ মির্জা। মূলত ছেলের সঙ্গে তৈরি হওয়া দূরত্বের পাহাড় ভেঙে ছেলেকে ফোন দেওয়ার সাহস পাচ্ছেন না তিনি। নিজের ছেলেকে ফোন দেওয়ার সাহস পাচ্ছেন না, এটা আবার কেমন কথা? না, এত দ্বিধায় ভুগলে হবে না। এক্ষুনি ফোন দিবেন তিনি সাফওয়ানকে। আবারও শোয়া থেকে উঠে বসেন। ফোন দিয়ে ডায়াল নাম্বারে সাফওয়ানের নাম্বারে। দু চোখে ঘুম নেই সাফওয়ানের। নিজের কেনা ফ্ল্যাটের আলিশান বড় বারান্দায় দাঁড়িয়ে আছে সে। তার দৃষ্টি আকাশ পানে স্থির, শূন্য চোখে আকাশ পানেই তাকিয়ে আছে সে। গুটগুটে অন্ধকারাচ্ছন্ন আকাশের বুকে চাঁদটার দিকে তাকিয়ে আছে সাফওয়ান। আজ আকাশে কেবল চাঁদটাকেই দেখা যাচ্ছে, চাঁদের পাশে নেই কোনো তারা। ঠিক সাফওয়ানের মতো। সাফওয়ানের পাশেও তো কেউ নেই। আকাশে চাঁদটার মতো সাফওয়ানও একা, ভীষণ একা। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে এলো সাফওয়ানের। চোখ বন্ধ করতে গড়িয়ে পড়লো দুফোঁটা উষ্ণ জল। চোখ মেলে পুনরায় আকাশের পানে তাকিয়ে সাফওয়ান আপন মনেই বলল, কোথাও যেন পড়েছিলাম। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলে শান্তি লাগে, আর দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে বুক হাহাকার করে ওঠে। আজ আমি আমার পড়া সেই লাইন দুটো ভীষণভাবে ফিল করতে পারছি। অদ্ভুত শূন্যতায় বুক হাহাকার করছে আমার। মনে হচ্ছে এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমার। থামলো সাফওয়ান। চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে তার। বারান্দার মেঝেতে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসলো সাফওয়ান। ভাবলো, আসলেই তো, এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমার। মা হারা সন্তানদের পরিবার পরিজন থেকেও কেউ থাকে না। পরিবারের ভিত্তি তো হয় মা। সেই মা না থাকলে কিসের পরিবার, কিসের আপনজন? আমার মা নেই, কেউ নেই আমার, কেউ নেই। চোখে মুখে হাত চেপে ধরে কাঁদছে সাফওয়ান। বাচ্চাদের মতো শব্দ করে কাঁদছে সে। প্রাপ্তবয়স্ক একজন পুরুষকে এভাবে অসহায়ের মতো কাঁদতে দেখে আকাশে চাঁদেরও বুঝিয়ে লজ্জাবোধ হলো। আর তাই তো সে লুকিয়ে পড়লো কালো মেঘের আড়ালে। আকস্মিক ফোনটা বেজে ওঠায় বিরক্তি বোধ করলো সাফওয়ান। তার ফোন তার প্যান্টের পকেটে। ভেবেছিল ফোন ধরবে না, কিন্তু বারবার বাজাতে বিরক্ত হয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে। ইমতিয়াজ মির্জা ফোন করেছে দেখে ভীষণ অবাক হলো সাফওয়ান। লাস্ট কবে সে ইমতিয়াজ মির্জাকে কিংবা ইমতিয়াজ মির্জা তাকে ফোন করেছে মনে পড়ছে না সাফওয়ানের। সে একদমই আশা করেনি যে ইমতিয়াজ মির্জা ফোন দিবে তাকে, তাও আবার এত রাতে। সাফওয়ানের ভাবনার মাঝেই ফোন কেটে গেল। ফোন কেটে যাওয়ার কয়েক সেকেন্ড পর আবারও ফোন দেন ইমতিয়াজ মির্জা। এবার ফোন কেটে যাওয়ার আগেই রিসিভ করে নেয় সাফওয়ান। চুপচাপ ফোন কানে ধরে বসে রইল সে। ওপাশে ইমতিয়াজ মির্জাও সমান নীরবতা পালন করছেন। প্রথমে নীরবতা ইমতিয়াজ মির্জায় ভাঙেন। শান্ত স্বরে তিনি বলেন। সাফওয়ান বলল, না। বুক ধক করে উঠল ইমতিয়াজ মির্জার। সাফওয়ানের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে সে কান্না করছিল। তিনি উদ্বিগ্ন চিত্তে বলে, না। মিথ্যে বলল সাফওয়ান। তারপর আরো কিছুক্ষণ নীরবতা চলল দুই বাপ বেটার মধ্যে। কি বলবে, কি বলা উচিত, তারা দুজনের একজনও বুঝে উঠতে পারছেন না। ইমতিয়াজ মির্জা মনে মনে ভাবেন, না, এভাবে চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। ভেবেই তিনি বলেন, না, খিদে নেই তাই। দীর্ঘশ্বাস ফেলল ইমতিয়াজ মির্জা। ফোনের ওপাশ থেকে স্পষ্ট পাপার দীর্ঘশ্বাস শুনতে পেল সাফওয়ান। সে স্বাভাবিক কণ্ঠে বলল, কেন ফোন দিয়েছেন? ছেলের প্রশ্নে অবাক না হলেও ছেলের মুখে আপনি সম্বোধন শুনে অবাক হলেন ইমতিয়াজ মির্জা। নিজেকে সামলে নিয়ে বললেন। ইমতিয়াজ মির্জাকে তার সম্পূর্ণ কথা শেষ করতে দিল না সাফওয়ান। সে বলল, তো কি একদম বাংলাদেশ ছেড়ে যেতে বলছিলেন? চিন্তা করবেন না, শীঘ্রই কানাডা ব্যাক করছি আমি। টিকিটও বুক করে ফেলেছি। আদেশের সুরে বললেন ইমতিয়াজ মির্জা। নিমেষেই ক্ষেপে উঠল সাফওয়ান। তিরিক্ষে মেজাজে বলল, কি পেয়েছেন আপনারা আমাকে? যখন ইচ্ছা বাড়ি থেকে বের করে দিবেন, আবার যখন ইচ্ছা বাড়ি ফিরে আসতে বলবেন। আমি কি মানুষ না? আমার কি কোনো অনুভূতি নেই? ছেলের কথার জবাব না দিয়ে ইমতিয়াজ মির্জা বললেন, বললেই হলো নাকি? এখানে কে আছে আমার যে এখানে থাকবো আমি? কানাডায় আমার গ্র্যান্ডমা আছে। আমি কানাডাইতেই যাবো তাদের। পাপা। বহুদিন পর ছেলের মুখে পাপা ডাক শুনে বুক কাঁপন ধরে ইমতিয়াজ মির্জার। আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। ধরা গলায় বলেন, থমকালো সাফওয়ান। কি বললে খুঁজে পেল না সে, তবে তার কান্না পেল ভীষণ।
পাপার প্রতি অনেক অভিমান জমে আছে তার মনে। আজ নিজের সব অভিমান অভিযোগ ব্যক্ত করবে সে। তুমি এমন করো কেন করো পাপা? যখনই সবাই আমাকে কথা শোনে তখনই তুমি কেন প্রতিবাদ করো না? কেন সবাইকে ধমকে চুপ করে দাও না? কেন সবাইকে বলো না তোমার ছেলেকে না বকতে? হোয়াই পাপা, হোয়াই? চুপচাপ ছেলের সব অভিযোগ শুনতে থাকেন ইমতিয়াজ মির্জা। সাফওয়ান বলতে থাকলো, বাবা, তোমার তো উচিত ছিল মাম্মা মারা যাওয়ার পর আমার পাশে থাকা, আমাকে আগলে রাখা। কিন্তু তুমি কেন আমার থেকে এতটা দূরে দূরে সরে গেলা? মাম্মাকে হারিয়ে তোমার এতটা ভেঙে পড়া উচিত হয়নি বাবা। তোমার স্ট্রং থাকা উচিত ছিল। তোমার উচিত ছিল স্ট্রং থেকে আমাকে আগলে রাখা। কিন্তু তুমি তা করনি পাপা। ইটস ভেরি ব্যাড পাপা, ভেরি ব্যাড। বলতে বলতে কেঁদে ফেললো সাফওয়ান। পাপার কাছে অভিযোগ করতে গিয়ে যেন সেই 4 বছরের বাচ্চাটাই হয়ে গেছে সে। ছেলের কান্নার শব্দে অস্থির হয়ে উঠলেন ইমতিয়াজ মির্জা। তিনিও যেন নিজের 4 বছরের ছেলের কান্নায় থামাচ্ছেন। ঠিক এভাবে উদ্বিগ্ন চিত্তে তিনি বললেন, না পাপা, আমি বিগ ভয় হতে চাই না। ছোটবেলায় চাইতাম তাড়াতাড়ি বড় হয়ে যেতে, কিন্তু যদি জানতাম বড় হয় এত যন্ত্রণার, তবে কখনই বড় হতে চাইতাম না। আজীবন তোমার আর মাম্মা লিটল বয় হয়েই থেকে যেতাম। ফোনের এপাশে শব্দ করে কাঁদছে ছেলে, আর ওপাশে নীরবে চোখে জল ফেলছে বাবা। আহা, কি নিদারুণ যন্ত্রণার দৃশ্য! কত ভালোই না হতো যদি এই মুহূর্তে তারা দুজন বাবা ছেলে একসাথে থাকতো। তাহলে তারা একে অপরকে সান্ত্বনা দিতে পারতো, জড়িয়ে ধরতে পারতো, আরো কাছ থেকে একে অপরের দুঃখ উপলব্ধি করতে পারতো। পৃথিবীর সবচেয়ে জটিলতার ঘেরা জটিলতম ভালোবাসা হচ্ছে বাবা ছেলের মধ্যকার ভালোবাসা। বাবা ছেলেকে অসম্ভব ভালোবাসলেও সেই ভালোবাসা লুকিয়ে যায় বাবার শাসনের আড়ালে। ঠিক তেমনই ছেলেও বাবাকে অসম্ভব ভালোবাসে, কিন্তু অদ্ভুত এক জড়তার কারণে সেই ভালোবাসা প্রকাশ করতে পারে না। কথিত আছে, অধিকাংশ বাবারাই মেয়েদের শাসন করতে পারেন না, আর অধিকাংশ মায়েরা ছেলেদের শাসন করতে পারে না। বাবাদের শাসন কেবল ছেলেদের জন্য, আর মায়েদের শাসন মেয়েদের জন্য। তারপর এমন আরো অনেক কথিতা আছে, যেমন বাবারা মেয়েদের বেশি ভালোবাসে আর মায়েরা ছেলেদের বেশি ভালোবাসে। এই কথাগুলো ঠিক কতটুকু সত্য আমি জানি না, তবে আমি জানি বাবা মায়েরা তাদের সব সন্তানদেরই সমান ভালোবাসেন। মায়েরা মমতাময়ী হন, তাই তো তাদের ভালোবাসা অধিক প্রকাশ পায়। কিন্তু বাবাদের ভালোবাসা এক অমূল্য গোপনীয় রত্নের ন্যায় হয়, যা প্রকাশ করা হয় না, গোপন করে রাখা হয়। গোপন করে রাখা হলেও তার মূল্য কিংবা গভীরতা অনেক। ঠিক যেমন ঝিনুক মাঝে মুক্ত লুকিয়ে থাকে, তেমনি বাবাদের হৃদয়ের মাঝেও সন্তানদের জন্য ভালোবাসা লুকিয়ে থাকে, বিশেষ করে ছেলে সন্তানদের জন্য। মহাবিশ্বের অন্যতম অপ্রকাশিত ভালোবাসা হলো ছেলের প্রতি বাবার ভালোবাসা। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আলোকিত হয়ে উঠেছে চারপাশ। সূর্যি মামা নিজের কিরণ ছড়াচ্ছে, তবুও বাবা ছেলের কথা শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। বহু বছর পর দীর্ঘ সময় ধরে কথা বলছে সাফওয়ান তার পাপার সঙ্গে। ইমতিয়াজ মির্জাও মন দিয়ে শুনছেন একমাত্র ছেলের সব অভিযোগ। বাবা ছেলের কথা যেন আজ শেষ হবার নয়। কান্না থেমে গেছে সাফওয়ানের। ইমতিয়াজ মির্জাও এখন একটু স্বাভাবিকভাবে কথা বলছে। ইমতিয়াজ মির্জা চেষ্টা করছেন সাফওয়ানকে রাজি করাতে, যাতে সে কানাডায় না যায়, সে যেন মির্জাস ম্যানশনে ফিরে আসে। কিন্তু সাফওয়ান তার কথা মানতে রাজি নয়। সে বলে, পাপা, তুমি যদি ভেবে থাকো যে শুধু গতকালের ইনসিডেন্সের জন্য আমি দেশ ছেড়ে যাচ্ছি, তবে তুমি ভুল পাপা। আমি এভাবে চলে যেতে চেয়েছিলাম, আর আমার তো যাওয়ারই ছিল, তাই না? এই পর্যায়ে হেসে ফেলল সাফওয়ান, বলল, চিরদিনের জন্য যাওয়ার কথা তো তুমি এভাবে বলছো পাপা, যেন আমি আর কখনই ফিরে আসবো না। আসবো তো পাপা, দীর্ঘ কয়েক বছর পর পর আসবো, এসে দেখে যাব তোমাদের। কপট রাগ দেখিয়ে ইমতিয়াজ মির্জা বললেন। দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান বলল, আমার দম বন্ধ লাগে পাপা, বিশেষ করে মির্জার ম্যানশনে। কানাডা চলে গেলে অন্তত স্বস্তি শ্বাস ফেলতে পারবো আমি। ছেলের বলা কথাগুলো কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে ভাবলেন ইমতিয়াজ মির্জা। অতঃপর ক্ষীণা স্বরে বলল, ওকে বলতেই যে ইমতিয়াজ মির্জা অহনাকে বুঝিয়েছেন তা বুঝতে বেগ পেতে হলো না সাফওয়ানের। তবে সে উত্তর দিল না ইমতিয়াজ মির্জার প্রশ্নের। সে উল্টো প্রশ্ন করলো তাকে, তুমি এখনো মাম্মুকে ভালোবাসো পাপা? উহ, আমৃত্যু ভালোবেসে যাওয়ার অর্ধাঙ্গিনী হওয়া না হওয়ার উপর নির্ভর করে না, এটা ভালোবাসার ব্যাপার। তুমি মাম্মামকে ভালোবাসো বলেই আমৃত্যু ভালোবেসে যাবে, আর এমনকি মৃত্যুর পরও ভালোবাসবে। সাফওয়ানের কথা বুঝতে পারলেন না ইমতিয়াজ মির্জা। সে কি বুঝাতে চাইছে তাও বুঝলেন না তিনি। একরাশ উৎকণ্ঠা নিয়ে তিনি কেবল বললেন। তপ্ত শ্বাস ফেলল সাফওয়ান, তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না পাপা। তড়িৎ প্রসঙ্গ বদলাতে ইমতিয়াজ মির্জা সাফওয়ান বলে, 4 দিন পর।
পাপা আমি বললাম তো। পুরো কথা শেষ করতে দিলেন না তাকে ইমতিয়াজ মির্জা। তিনি বলেন, পাপার এহেন আবদারে আপত্তি করার অবকাশ পেল না সাফওয়ান। সে বলল, কোনো আপত্তি নেই, কিন্তু ফ্লাইট ক্যান্সেল। বাবা তুমিও চলো আমার সাথে কানাডায়। মাম্মার প্রতি পাপার ভালোবাসা দেখে মুগ্ধ হলো সাফওয়ান। কতই না ভালোবাসে তার পাপা তার মাম্মাকে। মাম্মাও তো অনেক ভালোবাসতো পাপাকে। ভালোবাসতো বললে ভুল হবে, ভালোবাসে। মানুষের মৃত্যু ঘটে, কিন্তু তার ভালোবাসার মৃত্যু ঘটে না। ভালোবাসা আজীবন বেঁচে থাকে। ইদানিং আয়াজের অন্যতম পছন্দের কাজ হয়ে দাঁড়িয়েছে সারা রুম অন্ধকার করে কেবল একটা টর্চ লাইট জ্বালিয়ে সেটা বিছানার উপর ফেলে রেখে সেটার আবছা আলোয় আয়নায় প্রতিবিম্ব দেখা। এখনো আয়াজ সেটাই করছে। গভীর চোখে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো আয়াজ। তার ফর্সা উন্মুক্ত ত্বক আবছা আলোয় চিকচিক করছে। বলা বাহুল্য, আমাদের আয়াজ খন্দকার চোখে লাগার মতো সুদর্শন। নিজের লোমশ বুকে হাত বুলালো আয়াজ। ঠোঁট কামড়ে ধরে কি যেন ভাবলো কতক্ষণ। তারপর আকস্মিক উহা করে পাগলের মতো হাসতে লাগলো সে। হাসতে হাসতেই বলল, নিজেকে খুব সয়ানা মনে করিস তাই না ইহতিশান মির্জা? তোর সয়ানাগিরি ছুটাবো আমি। চট্টগ্রামে কাজে গিয়েছিস, সেখানে খুব ব্যস্ত আছিস। এরকমটা দেখিয়ে নিজের উপর থেকে আমার মনোযোগ সরানোর চেষ্টা করেছিস তুই, তাই না? আর অন্যদিকে ঠিকই নিজের এক গুপ্তচরকে রংপুরে পাঠিয়েছিস আমার তথ্য জোগাড় করতে। বাহ ইহতিশান মির্জা, তোর বুদ্ধির প্রশংসা করতে আমি বাধ্য হলাম, কিন্তু এত কষ্ট করে তোর লাভটা কি হলো বলতো? মেন জিনিসটা তো জানতেই পারলি না তুই। আহারে, আমার মায়া হচ্ছে তোর জন্য। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে একা একা এই কথা বলে আরো জোরে জোরে হাসতে লাগলো আয়াজ। আজ মিস্টার অ্যান্ড মিসেস ইহতিশান মির্জার বিয়ের অর্ধ বছর পূর্ণ হয়েছে। দেখতে দেখতে বিয়ের 6টা মাস পার করে ফেলেছে তারা। ঠিক এভাবেই দেখতে দেখতে হয়তো তারা বছরের পর বছর পার করে দিবে। বিয়ের অর্ধ বছর পূর্ণ হওয়ার উপলক্ষে আজ বউকে নিয়ে ডেটে যাবেন মির্জা সাহেব। তাদের প্রথম ডেট। এর আগে কখনো সেভাবে ঘুরতে যাওয়া হয়নি তাদের। যাবে বা কিভাবে? তাদের বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলা তো লেগেই আছে। যদিও এই মুহূর্তে তারা ঝামেলা মুক্ত আছে বলা চলে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে অহনাকে তৈরি হওয়ার তাড়া দিল ইতিশান। দুটো শপিং ব্যাগ তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তৈরি হয়ে নাও, বেরোবো আমরা। শপিং ব্যাগ দুটো নিয়ে মলিন মুখে ইতিশানের দিকে তাকালো অহনা। অহনা জানে এই শপিং ব্যাগগুলোর মধ্যে শাড়ি ও অর্নামেন্টস আছে। ইতিশান কত করে তার জন্য ঠিক সুন্দর মনে রেখে দিয়েছে যে আজ তাদের বিয়ের অর্ধেক বছর পূর্ণ হয়েছে। তার উপর আবার তার জন্য শপিংও করেছে এই উপলক্ষে। এখন আবার ঘুরতেও নিয়ে যাবে। আর সে তো সামান্য এটাই মনে রাখতে পারেনি যে আজ তাদের বিয়ের কত মাস। আর সে তো ইতিশানের জন্য কোনো গিফটও আনেনি। আনবেই বা কিভাবে? সে তো জানতেই পেরেছে রাত 12টায় যখন ইতিশান তাকে উইশ করলো। দীর্ঘশ্বাস ফেললো অহনা। বউয়ের মুখের দিকে তাকিয়ে তার মনোভাব কিছুটা হলেও আঁচ করতে পারলো ইতিশান। স্মিত হেসে অহনার এক বাহু টেনে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল সে। বলল, তুমি আমার সবচেয়ে বড় গিফট হও না, আমার আর কোনো গিফটের প্রয়োজন নেই। ইমতিয়াজ মির্জা এখন সাফওয়ানের সাথে তার ফ্ল্যাটে থাকেন। এর মধ্যে যতবার সাফওয়ান কানাডায় যাওয়ার উদ্যোগ দিতে উদ্যত হয়েছে, ততবারই ইমতিয়াজ মির্জা দমিয়ে দিয়েছেন তাকে। বলেছেন, প্রত্যেকবারই পাপার ইমোশনাল কথাবার্তায় গলে গিয়ে কানাডার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছে সাফওয়ান। তবে একেবারে বাদ দেয়নি, আজ নয়তো কাল কানাডায় সে ব্যাক করবেই। ইতিশান বহুবার চেষ্টা করেছে সাফওয়ানকে মিজাজ ম্যানশনে ফিরিয়ে নিয়ে আসার, কিন্তু বরাবরই সাফওয়ানের জেদের কাছে হার মেনে নিতে হয়েছে তাকে। সমগ্র কাজিন সার্কেলে একমাত্র সাফওয়ানেরই সাহস আছে ইতিশানের কথা অমান্য করার। হয়তো ইতিশান তাকে লাই দেয় বলেই এই সাহস পেয়েছে সে। ডার্ক রেড কালার শিফনের শাড়িতে সিকোয়েন্সের কাজ করা। সিকোয়েন্সের কাজের মাঝে আবার রেড কালার ছোট ছোট স্টোন বসানো। অসম্ভব সুন্দর শাড়িটি। একটা কথা না মানলেই নয়, মির্জা সাহেবের পছন্দ অসম্ভব সুন্দর। শাড়িটি গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নেকলেস পরছে অহনা। সিম্পল ডিজাইনের ডায়মন্ডের নেকলেস, সাথে ডায়মন্ডের ছোট ছোট ইয়ারিং এবং ছোট্ট একটা টিকলিও আছে। ইয়ারিংগুলো পরে নিয়ে চুল আঁচড়ে নেয় অহনা। মাথার মাঝ বরাবর সিথি করে নিয়ে সেখানে টিকলিটা আটকাতে নিতে অহনার চোখ পড়ে আয়নায়। বেডে হেলান দিয়ে বসে তার দিকেই তাকিয়ে আছে ইতিশান। সে অনেক আগেই তৈরি হয়ে গেছে। আয়নার মধ্যে দিয়ে তার সাথে চোখাচোখি হতে চোখ নামিয়ে নিল অহনা। চুলের সাথে টিকটিটা আটকানোর আপ্রাণ চেষ্টা করছে অহনা, কিন্তু পারছে না। বারবার পিছলে যাচ্ছে। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে অহনা। মুচকি হেসে উঠে দাঁড়ায় অহনার দিকে এগিয়ে এলো ইতিশান। বলল, আমি হেল্প করছি, কাছে আসো। ইতিশানের সন্নিকটে গিয়ে দাঁড়ালো অহনা। ইতিশান টিকলিটা পরিয়ে দিল তাকে। এরপর অহনাকে নিজের দিকে ঘুরিয়ে তার থুতনি ধরে
মুখখানা উঁচু করে ভ্রু কুচকে বলল। লিপস্টিক দিবে না? ইতিশানের চোখগুলোর দিকে তাকালো অহনা। জল করছে তার চোখ দুটো। অহনা বেশি সাজগোজ পছন্দ করে না, সিম্পলি সাজতে বেশি পছন্দ করে সে। ইতিশান ইতিশান বোধহয় সাজগোজ একটু বেশিই পছন্দ করে। এটা সে না বললেও তার আচরণে ঠিকই বুঝতে পেরেছে অহনা। নির্লিপ্ত ভাবে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক লাগিয়ে দিল সে। পুরো রিসোর্টে অহনা ও ইতিশানকে ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না, কেবল রিসোর্টের লোকজন ছাড়া। পুরো রিসোর্টটা একদিনের জন্য বুক করেছে ইতিশান। বউকে নিয়ে সারা রিসোর্টে ঘুরে বেড়ালো সে। দুজনেই গল্প করলো নানা রকম। ঘোরাঘুরি লাঞ্চ শেষ করে অহনাকে নিয়ে ছাউনির নিচে বসে ইতিশান। ছাউনির নিচে কাঠের গোল টেবিলে দুপাশে দুটো চেয়ার রাখা। চেয়ার দুটোতে বসে অহনা ও ইতিশান। অহনা কিছুটা দূরে কৃষ্ণচূড়া গাছের পানে তাকিয়ে কি যেন বলছে। সেদিক ধ্যান নেই ইতিশান, সে অন্য কথা ভাবছে। সে সিদ্ধান্ত নিয়েছে অহনাকে সব জানিয়ে দেওয়ার। সত্য লুকিয়ে রাখা অসম্ভব। এক না একদিন তো সত্য ঠিকই সকলের সামনেই আসবে। আর সত্য জানার পর না যদি তাকে ভুল বুঝে, না, এ সহ্য করতে পারবে না ইতিশান। অহনা নিজের থেকে সব জেনে যাওয়ার আগে তাকে সব ইতিশানই জানিয়ে দিবে। বোঝাবে কোনো পরিস্থিতিতে পড়ে তাকে কাজটা করতে বাধ্য করতে হয়েছে। ইতিশানের বিশ্বাস অহনা তাকে অবিশ্বাস করবে না। কিন্তু সমস্যা একটাই, সব শুনে যদি অহনা হাইপার হয়ে যায়, তার যদি কোনো ক্ষতি হয়, তবে তখন কি করবে ইতিশান? না, এই ভয় পেয়ে আর চুপ থাকলে হবে না। এতদিন যাবত ইশতিয়াক মির্জার দেখানো এই ভয়ের কারণে অহনাকে কিচ্ছু জানায়নি সে। কিন্তু আর নয়, এখন অহনাকে কিছু জানাতেই হবে সবকিছু। মেয়েটাকে ধোঁয়াশায় রেখে তার সাথে দিনের পর দিন সংসার করে যেতে পারছে না ইতিশান। তার অনুশোচনা হয়, নিজেকে মিথ্যেবাদী প্রতারক মনে হয় তার। ইদানিং অহনার থেকে নীরব সম্মতি পেয়েও তার সাথে সম্পর্ক আগাতে পারছে না ইতিশান, এই অনুশোচনার কারণেই। তার এই অনুশোচনা তখনই শেষ হবে যখন অহনাকে সত্যটা জানাবে সে। অহনাকে কিছুতেই হাইপার হতে দিবে না সে। খুব ধীরে সুস্থে বুঝিয়ে বলবে। অহনা নিশ্চয় বুঝবে, হাইপার হবে না। ইতিশান হতে দিবে না হাইপার, সে সামলে নিবে তার ভ্রমরকে। অহনার দিকে গভীর চোখে তাকিয়ে তার ডান হাতটা নিজের দু হাতের মাঝে নিল ইতিশান। অহনা তাকালো তার দিকে। অহনার ভ্রমর কালো চোখের দিকে তাকিয়ে আকুল কণ্ঠে ইতিশান বলল। যাই হয়ে যাক না কেন, তুমি আমাকে কখনো অবিশ্বাস করবে না, কথা দাও ভ্রমর। এমনকি আমি নিজেই যদি তোমার সামনে দাঁড়িয়ে নিজেকে দোষী বলি, তবু তুমি আমাকে দোষী ভেবো না দয়া করে। আমি তোমাকে ভালোবাসি, আজীবন শুধু তোমাকেই ভালোবেসে যাব। তারপর অহনার ডান হাতটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে বলল। আমার এই বুকে তুমি ছাড়া কখনো অন্য কোনো নারীর জায়গা দেইনি আমি, আর না কখনো দেব। আমার আমিতে কেবল তুমি ছিলে, তুমি আছো, এবং তুমিই থাকবে। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমিই শেষ। আমি তোমার, শুধুই তোমার। কেউ পারবে না আমাকে তোমার থেকে কিংবা তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে। আমি নিতেই দেব না। তুমি কেবল আমাকে এতটুকু কথা দাও যে তুমি কখনো আমাকে অবিশ্বাস করবে না, ঘৃণা করবে না, দূরে সরিয়ে দেবে না নিজের থেকে। কথা দাও ভ্রমর। ইতিশান এত কথাগুলো কেন বললো বুঝতে পারলো না অহনা, কিন্তু সে চোখ দিয়ে আশ্বাস করলো ইতিশান। মুখে বলল, কথা দিলাম, কখনো অবিশ্বাস করব না আপনাকে। আজ রাতটা রিসোর্টেই থাকবে তারা। আগামীকাল সকালে ব্রেকফাস্ট করে ফিরে যাবে মির্জাস ম্যানশনে। আজকের দিনটা নষ্ট করার ইচ্ছে নেই ইতিশানের, তাই সিদ্ধান্ত নিল আগামীকাল রিসোর্ট ছেড়ে যাওয়ার আগে অহনাকে সব জানাবে সে। কিন্তু বিপত্তি ঘটলো সকালে। ইতিশানের ঘুম ভাঙলো ফোন বাজার শব্দে। চোখ কচলে ভ্রু কুচকে ফোনটা রিসিভ করে সে। ওপাশ থেকে ভেসে আসা কথা শুনে কুচকানো ভ্রুদয় আরও কুচকে গেল তার। বিরক্তিতে মুখে জাতীয় শব্দ বের করে সে। গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে তার। কোনো এক কারণবশত পাশের এলাকার এমপি তার সঙ্গে দেখা করতে এসেছেন। পার্টি অফিসে বসে আছে তিনি। ইতিশান এখন এই মুহূর্তে নিজের পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। পাশে এলাকার এমপি কোনো কিছু না জানি হুট করে তার পার্টি অফিসে চলে আসে। বিরক্তি বোধ করলো সে, কিন্তু কিছু করার নেই। ভদ্রতার খাতিরে এখন তার যেতেই হবে। পাশে শুয়ে থাকা অহনার দিকে তাকালো ইতিশান। ঘুমে বিভোর অহনা। দীর্ঘশ্বাস ফেললো ইতিশান। ভেবেছিল রিসোর্টে থাকতে অহনাকে সব সত্য জানিয়ে দিবে, কিন্তু এখন তাকে বেরোতে হবে। হাতে সময় নেই। ইতিশান মনে মনে ভাবলো, এখন জানাতে পারবে না তো কি হয়েছে, আজ রাতে ঠিকই জানিয়ে দিবে। যাই হয়ে যাক না কেন, আজ অহনাকে সবকিছু জানাতেই হবে। আজ রাতেই জানাবে। এখন অহনাকে ঘুম থেকে তুলে মিজেস ম্যানশনে পাঠাতে হবে, আর তাকে নিজের পার্টি অফিস যেতে হবে। অহনাকে ডেকে তুলতে ফয়সালকে ফোন লাগায় ইতিশান। আকস্মিক কাজ পড়ে গেছে ইতিশানের, যার কারণে অহনার বাড়ি পৌঁছে দিতে পারবে না সে। বিষয়টা জানতে পেরে মন খারাপ হলো অহনার।
মুখ ফুলিয়ে বসে রইল কতক্ষণ। ইতিশান হাসলো তাকে দেখে, কাছে গিয়ে বউকে রাজি করালো ফয়সালের সঙ্গে বাড়ি যেতে। এতটা অবাধ্যও নয় অহনা যে তাকে এত বোঝানোর পরও রাজি হবে না সে। ফয়সাল এসেছে অহনাকে নিতে। হাসি মুখে স্যার ও ভাবিকে সালাম দিল সে। ফয়সালের এহেন হাসি দেখে ভীষণ লজ্জা পেল অহনা। যদিও ইতিশান স্বাভাবিক, নির্লিপ্ত ভঙ্গিমায় অহনাকে এক হাতে জড়িয়ে ধরে গাড়িতে বসিয়ে দিল সে। ডোর লাগাতে নিয়েও না লাগিয়ে এগিয়ে এসে অহনার কপালে গভীর চুমু দেয়। অহনা চমকে উঠে তাকাতেই মুচকি এসে তড়িৎ সরে গিয়ে ডোর লক করে দিল ইতিশান। হতভম্ব অহনা একবার ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভার তো আরেকবার ড্রাইভিং সিটের পাশের সিটে বসে থাকা ফয়সালের দিকে তাকালো। ফয়সাল ও ড্রাইভার এভাবে নির্বিকারভাবে বসে আছে যেন তারা কিছুই দেখেনি। অবশ্যই কিছুটা স্বস্তিও পেল অহনা। যতক্ষণ পর্যন্ত না দৃষ্টি সীমানার বাইরে গাড়িটা গেল ততক্ষণ পর্যন্ত গাড়িটার দিকে তাকিয়ে রয় ইতিশান। বুকের ভেতর অদ্ভুত শূন্যতা অনুভব হচ্ছে তার। ভয় হচ্ছে কিছু হারিয়ে ফেলার। কেন ভয় হচ্ছে তা যত ভাবছে ততই ভয় বেড়ে চলেছে। তাই এই বিষয়ে আর না ভেবে তপ্ত শ্বাস ফেলে নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মির্জাস ম্যানশনের সামনে গাড়ি এসে থামতেই গাড়ি থেকে বেরিয়ে এলো ফয়সাল। এগিয়ে গিয়ে পেছনের সিটের ডোর খুলে দিল সে। ডোর খুলে দিতে হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে এলো অহনা। ক্ষীণ স্বরে ফয়সালকে থ্যাঙ্কস জানায়। আকস্মিক কোথা থেকে যেন একটা 26 কিংবা 27 বছর বয়সী নারী কোলে 4 বছর কিংবা 5 মাসের বাচ্চা নিয়ে দৌড়ে এলো। এভাবে অনুমতি ছাড়া মির্জাস ম্যানশনে ঢুকে পড়ে। গার্ডরা তাড়া করছে নারীটাকে। নারীটা এসে ঠিক অহনার মুখোমুখি দাঁড়ায়। হকচকিয়ে ওঠে দুপা পিছিয়ে গেল অহনা। পেছন থেকে একজন গার্ড এসে চেপে ধরলো নারীটার হাত। টেনে নিয়ে যেতে শুরু করে অহনা। বাধা দিল গার্ডকে। অজ্ঞাত নারীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, উনি কে? এভাবে দৌড়ে কেন এসেছেন? আর আপনারাই বা ওনাকে তাড়া করছেন কেন? মাথা নিচু করে গার্ডরা বলল। এ পর্যন্ত বলে থামলো গার্ড। ইতিশান স্যারের কাছে এসেছে শুনে অবাক হলো অহনা। এই মহিলার যদি ইতিশানের কাছ থেকে কোনো সাহায্য প্রয়োজন হয়ে থাকে তবে তো তার ইতিশানের পার্টি অফিসে যাওয়ার উচিত। সবাই তো সেখানেই যায়। এই মহিলা এখানে এসেছে কেন? অহনা চোখ বুলিয়ে আপাদমস্তক মহিলাটাকে দেখল। মহিলার পরনে ফিকে রঙের শাড়ি। কোলের বাচ্চাটাকে নিবিড়ভাবে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছে তিনি। দৌড়ে আসার কারণে এখনো হাঁপাচ্ছে। ভদ্রমহিলার শ্যামলাটে মলিন মুখখানা দেখে মায়া হলো অহনার। কণ্ঠে দরদ মাখিয়ে সে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? কি সাহায্য প্রয়োজন? প্রশ্নটা করে অহনকে তাকায়। ফয়সালের দিকে তাকাতেই ভ্রু কুচকে গেল অহনা। ফয়সালের মতো শক্ত সামর্থ্য পুরুষের হাত কাঁপছে। এই কয়েক মুহূর্তে মুখের বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে তার। তাকে এমন অবস্থায় লাগছে কেন? আকস্মিক ধমকে উঠল ফয়সাল। গার্ডদের উদ্দেশ্য করে বলল, এই মহিলাকে বের করো এখান থেকেই, রাইট নাও। ফয়সালের ধমকে কেঁপে উঠল অহনা। বলল, ফয়সাল ভাইয়া, কি হয়েছে? কিছু না হবি। বলে অজ্ঞাত নারীটার দিকে প্রায় তেড়ে গেল ফয়সাল। অহনাও সেই নারীটার মাঝখানে দাঁড়িয়ে সেই নারীকে উদ্দেশ্য করে কঠোর কণ্ঠে বলল, চলুন আমার সাথে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না অহনা। সে ফয়সালকে বলল, ফয়সাল কিছু বলতে নিবে তার আগে সে অজ্ঞাত নারীটি কাপা গলায় বলল, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমার সাথে? অহনার কণ্ঠে বিস্ময়। মাথা নাড়িয়ে সম্মতি জানালো নারীটি। তাদের মাঝে ফোড়ন কাটলো ফয়সাল। অহনার দিকে ঘুরে তাকিয়ে সে বলল, ভাবি আপনি দয়া করে বাড়ির ভিতরে যান, ওনার সাথে আপনার কোনো কথা নেই, প্লিজ দয়া করে ভিতরে যান। অহনা কি করবে বুঝতে পারলো না। এরই মধ্যে সে নারীটি বলল, আমি উপমা। অহনা চমকে তাকালো তার দিকে। অহনার মনে ভীষণ কৌতূহলী সৃষ্টি হয়েছে। সে জানতে চায় কে নারী। সে বলল, বলুন আপনি কি বলতে চান? সদচেয়েও অহনাকে উপমার সঙ্গে কথা বলতে বাধা দিতে পারছে না ফয়সাল। তার মাথা কাজ করছে না, শরীর কাঁপছে ভীষণ। শুকনো ঢোক গিলে কোলের বাচ্চাটাকে আরো নিবিড়ভাবে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে উপমা বলে, আমি সত্যি বললেও আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আমি কেন বিশ্বাস করব না? বিশ্বাস করব আমি। আপনি নির্দ্বিধায় বলুন। মলিন মুখে ধীর চোখে তাকিয়ে উপমা বলল, আমি আপনার স্বামী স্ত্রী, প্রথম স্ত্রী। অহনার মাথায় যেন বজ্রপাত হলো। বিস্মিত কণ্ঠে চিৎকার করে সে বলে, কি কি সব আজে বাজে বকে যাচ্ছেন? মাথা ভনভন করে উঠে অহনার। চক্কর দিয়ে উঠে। মনে হচ্ছে কেউ যেন বেশ জোরালো ভাবে মাথায় আঘাত করেছে তার। এক হাতে মাথা চেপে ধরে অহনা ঝাপসা চোখে তাকায় সম্মুখে দাঁড়িয়ে থাকা উপমার দিকে। এরপর চোখ ঘুরিয়ে তাকায় ফয়সালের দিকে। স্তব্ধ মুখে দাঁড়িয়ে আছে ফয়সাল। বুক ধুক করে উঠলো অহনার। ফয়সালকে উদ্দেশ্য করে ক্ষীণ স্বরে বলল সে, এসব কি বলছেন? মিথ্যা বলছেন ভাবি, মিথ্যা, সব মিথ্যা।
আপনি ওনার কথায় বিশ্বাস করবেন না, দয়া করে স্যারের উপর ভরসা রাখুন। চোখ বন্ধ করে বলল ফয়সাল। তার কণ্ঠে আকুতি। উপমা বলল, আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। আমি ইতিশান মির্জার স্ত্রী। তবে আমি কে? গগন বিদারী চিৎকার করে বলল অহনা। তার চিৎকারে কেঁপে উঠল উপস্থিত সকলে। উপমার কোলের বাচ্চাটাও কেঁদে উঠল। অহনা রক্তলাল চোখে একবার তাকালো বাচ্চাটার দিকে, এরপর পুনরায় তাকালো উপমার দিকে। অহনার এহেন চাহনি দেখে ভয় পেলেও নিজেকে সামলে নিল উপমা। উপমার দিকে এগিয়ে এলো অহনা, শীতল কণ্ঠে বলল, আজে বাজে কথা না বলে সত্যি কথা বলুন। কে আপনি? কি চান? মিথ্যা কথা বলছেন কেন? নিশ্চয়ই মির্জা সাহেবের কোনো শত্রু আপনাকে এখানে পাঠিয়েছে, তাই না? না, আমি সত্যি বলছি। আপনি বিশ্বাস করুন আমার কথা। আপনাদের বিয়ের প্রায় 8 মাস আগে আমাদের বিয়ে হয়েছে, আমারও ইফতিশান মির্জার। আমার কথা বিশ্বাস না হলে নিজের স্বামীকে ফোন দিয়ে আপনি নিজেই জিজ্ঞাসা করুন আমার কথা। দেখবেন উনি অস্বীকার করবেন না আমাকে। শেষের কথাগুলো অত্যন্ত আত্মবিশ্বাসের সাথেই বলল উপমা। ফয়সাল অবাক চোখে তাকিয়ে আছে উপমার দিকে। মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে অহনার, কিন্তু তার চেয়ে অধিক যন্ত্রণা হচ্ছে তার হৃদয়। তারই সামনে দাঁড়িয়ে একজন নারী নিজেকে তার স্বামীর প্রথম স্ত্রী বলে দাবি করছে। এই যন্ত্রণা সে সহ্য করার মতো না। আকস্মিক চোখ তুলে উপমার চোখের দিকে তাকালো অহনা। উপমার কোলের বাচ্চাটার দিকে আঙ্গুল তাক করে বলল, এই বাচ্চা কার? কিছুক্ষণের জন্য থমকালো উপমা, পর মুহূর্তে বলল, আমি যার স্ত্রী তারই সন্তানও। বাম কান থেকে উত্তপ্ত তরল গড়িয়ে পড়ল অহনার। অবচেতন কানে হাত রাখতেই হাতে উত্তপ্ত তরলের ছোঁয়া পেল সে। হাতটা চোখের সামনে ধরতেই দেখতে পেল লাল রঙের রক্ত। উদ্ভ্রান্তের ন্যায় মিজাজ ম্যানশনের হলরুমের সোফায় বসে আছে অহনা। ঠোঁট কামড়ে ধরে দুহাতে শাড়ি খামচে ধরে বসে আছে সে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে তার। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে চোখ ফেটে রক্তের ফোয়ারা বেরিয়ে আসবে। জোরে জোরে শ্বাস নিচ্ছে অহনা। তার বুক হাঁপড়ের ন্যায় উঠানামা করছে। আলিয়া বেগম, আরিয়া, আরিয়ান ও হাসানাত, ইরাক মির্জা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ইরাবতী ও দ্বিতীয়া বেগম অনুপস্থিত। তারা ইরাবতী বেগমের বোনের বাড়ি অর্থাৎ দ্বিতীয়ার বাবার বাড়ি গেছে। আলিয়া বেগমের মাথায় হাত। এখানে উপস্থিত মানুষদের মধ্যে একমাত্র তিনিই, আরিয়ান এবং ফয়সালি এ সত্য আগে থেকে জানতেন। ইস্তেক মির্জাও এই মুহূর্তে বাড়িতে অনুপস্থিত। তাকে ফোন দিয়ে ইতিমধ্যে সবকিছু জানিয়েছেন আলিয়া বেগম। সব শুনে ইস্তেক মির্জা থমকে যাওয়া স্বরে আসছি বলে ফোন কেটে দিয়েছে। দুরু দুরু বুকে অহনার দিকে তাকান আলিয়া বেগম। অহনার দৃষ্টি মেঝের দিকে স্থির। আকস্মিক চোখ তুলে সামনে তাকাতে তার চোখাচোখি হলো আলিয়া বেগমের সাথে। চোখ ফিরিয়ে নি হলরুমের এক কোণে দাঁড়িয়ে থাকা উপমার দিকে তাকায় অহনা। গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়ে আছে সে। চোখ নামিয়ে নিয়ে আলিয়া বেগমকে উদ্দেশ্য করে অহনা বলল, আপনার ছেলেকে ফোন দিয়েছেন মা? কিছুক্ষণ চুপ থেকে আলিয়া বেগম বললেন, এভাবে বাইরের একজন মানুষের কথায় নিজের স্বামীকে অবিশ্বাস করছো তুমি মা? না মা, একদম না। আমি অবিশ্বাস করছি না, আমি কেবল আমার বিশ্বাসকে সত্য প্রমাণ করতে চাচ্ছি। এরপর উপমার দিকে তাকিয়ে বলল, উনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করছেন যে উনি আমার স্বামীর স্ত্রী, প্রথম স্ত্রী। আমি বিশ্বাস করতে না চাওয়ায় বলেছেন আমি যেন আমার স্বামীকে জিজ্ঞেস করি যে উনি কে, আর আমি সেটাই করতে চাচ্ছি মা। অহনার কথা বলার ধরনে কি যেন একটা ছিল যা চুপ হয়ে যেতে বাধ্য করলো আলিয়া বেগমকে। সবসময় নম্র স্বরে কথা বলা অহনার কণ্ঠে আজ আলাদাই তেজের আভাস পাওয়া যাচ্ছে, যা দমিয়ে রাখছে সকলকেই। ইস্তিয়াক মির্জা চেষ্টা করে যাচ্ছেন যে করে হোক ইতিশানের আগে মির্জাস ম্যানশনে পৌঁছানোর, কিন্তু ব্যর্থ হলেন তিনি। তার আসার বহুক্ষণ আগেই মির্জাস ম্যানশনের উপস্থিত হলো ইতিশান। ছুটতে ছুটতে আসে সে। জরুরি তলব করে তাকে ডাকিয়েছে অহনা। কি হয়েছে জিজ্ঞেস করার কোনো উত্তর দেয়নি সে। হলরুমে প্রবেশ করতেই সবার আগে ফয়সালের উপর চোখ পড়ল ইতিশানের। এগিয়ে গিয়ে সে ফয়সালকে বলল, কি হয়েছে? চোখ উঠিয়ে ইতিশানের দিকে তাকালো ফয়সাল, তবে জবাব দিল না কোনো। ইতিশানের স্বর শুনে সবাই চোখ তুলে তাকায় তার দিকে। ঝড়ের গতিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে ইতিশানের সামনে এসে দাঁড়ায় অহনা। তার বিধ্বস্ত মুখশ্রী দেখে চমকে উঠল ইতিশান। অহনার বাহু আঁকড়ে ধরে বলল, কি হয়েছে তোমার? এমন লাগছে কেন দেখতে? আপনি কি এই ভদ্রমহিলাকে চিনেন? ইতিশানের চোখের দিকে তাকিয়ে উপমার দিকে আঙ্গুল তাক করে বলল অহনা। ঘাড় গড়িয়ে অহনা যেদিকে ইশারা করেছে সেদিকেই তাকালো ইতিশান। এতক্ষণে তার চোখ পড়ল উপমার দিকে। চমকে নয়, আটকে উঠল সে।
অহনার বাহু আঁকড়ে ধরে রাখা হাতটা ঢিলে হয়ে এলো ইতিশানের। এক পর্যায়ে অহনার বাহু ছেড়ে দিল সে। অহনার নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে তার প্রতিক্রিয়া দেখছে। এক দৃষ্টিতে উপমার দিকে তাকিয়ে আছে ইতিশান। এই নারী, হ্যাঁ এই নারীকেই তো অহনার সঙ্গে তার বিয়ে হওয়ার আগ পর্যন্ত খুঁজে বেরিয়েছে সে, কিন্তু পায়নি। একবারও যা খোঁজ পেয়েছিল তাও তার নাগাল পায়নি। আর এখন এখন যখন খোঁজ বন্ধ করে দিয়েছে তখনই কেন তার দেখা পেল? তাও আবার এমন অনাকাঙ্ক্ষিত দেখা, ভয়ঙ্কর দেখা। শুকনো ঢোক গিলল ইতিশান। উপমার অশ্রুসিক্ত চোখের দিক থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিতে পারছে না সে। উপমার অশ্রুসিক্ত নয়নদ্বয় যেন চিৎকার করে বলছে, আপনি প্রতারণা করেছেন আমার সাথে ইফতিসার মির্জা। সারা জীবন আমার আর আমার সন্তানের দায়িত্ব পালন করার ওয়াদা দিয়ে আপনি সেই ভঙ্গ করে নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করেছেন। হাতে টান পড়তেই উপমার থেকে চোখ সরিয়ে নিয়ে অহনার দিকে তাকালো ইতিশান। অহনার দিকে তাকাতে তার চোখ পড়লো অহনার রক্তবর্ণ চোখে। বুক কেঁপে উঠল ইতিশানের, হৃদয় যেন রক্তক্ষরণ হতে শুরু হলো। তার অন্তরাত্মা চিৎকার করে তাকে বলল, আসল প্রতারণা তুই অহনার সঙ্গেই করেছিস ইতিশান। নিজের ভ্রমরের সঙ্গে প্রতারণা করতে বুক কাঁপলো না তোর? ইতিশানের বুকে মৃদু ধাক্কা দিয়ে অহনা বলল, প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? আপনি চিনেন ওনাকে? হ্যাঁ। ইতিশানের থেকে হ্যাঁ উত্তর শুনে স্বস্তির শ্বাস ফেললো উপমা। আলেয়া বেগম, আরিয়ান, ফয়সালের মাথা হেঁট হয়ে গেল। চমকে উঠলেন ইরাক মির্জা, ওয়াসানা তো আরিয়া। চমকে ওঠার সাথে সাথে বিরক্তি বোধ করলো আরিয়া। তার মনে হচ্ছে সে কোনো হিন্দি সিরিয়াল দেখছে। নিজের বড় ভাইয়ের উপর অন্ধবিশ্বাস তার, তাই সে একদম শিওর যে তার ভাই এমন কোনো কাজ করতেই পারে না। সে নিশ্চিত এই তুপমা না উপমা কি যেন নাম এই মেয়ের, হোয়াট এভার, এই মেয়ে মিথ্যে বলছে। সাফনের মিজেস ম্যানশন থেকে চলে যাওয়ার পর থেকে, ইতিশানার হাতে মার খাওয়ার পর থেকে আচার আচরণে বেশ পরিবর্তন এসেছে আরিয়া। ভাগ্যিস সে আগের আরিয়া নেই, নয়তো সে কখনই এই তুপমা না উপমা একে ঘাট ধাক্কা দিয়ে মিজেস ম্যানশন থেকে বের করে দিত। আরিয়া তাকালো অহনার দিকে, দেখলো কেমন নির্বিকার ভাবে ইতিশানের দিকে তাকিয়ে আছে। বিরক্তির শ্বাস ফেললো আরিয়া, বিড়বিড় করে বলল, আরে ও আমার সতী সাবিত্রী ভাবিমা। হিন্দি সিরিয়ালের সোকল ন্যাকা নায়িকাদের মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে না থেকে ঘাট ধাক্কা দিয়ে তুই এই উপমাকে, তুই তুপমা না উপমা বের করে দাও তো। এই বড় ভাই চীনে বলেছে তো কি হয়েছে? চীনে দেখে কি বউ হয়ে গেল নাকি? ওই তোপমা না উপমা কি ভেবেছে সে নিজেকে আমার ভাইয়ের বউ দাবি করবে আর অমনিই সে আমার ভাইয়ের বউ হয়েও যাবে? হ্যাঁ, শখ কত, যত সব ফালতু। তপ্ত শ্বাস ফেলে পিটপিট করে কয়েকবার চোখের পলক ফেললো অহনা, ধরা গলায় বলল, এই ভদ্রমহিলা দাবি করছেন উনি আপনার প্রথম স্ত্রী। উনি তো মিথ্যা বলছেন, তাই নয় কি? আপনি বলে দেন না যে উনি মিথ্যা বলছেন। একবার শুধু বলুন উনি মিথ্যা বলছেন। আমার বিশ্বাসকে সত্য প্রমাণিত করুন। অহনার শেষ কথায় অদ্ভুত এক আকুতির আভাস পাওয়া গেল, যা হৃদয় নাড়িয়ে দিল সকলে। কিন্তু ইতিশানের বুঝি মায়া হলো না তার উপর। মায়া হলে এখন নিষ্ঠুর উত্তর দিতে পারত না সে। অত্যন্ত নিষ্ঠুর হয়ে সে শুধালো, উপমা সত্য বলেছে, আমার স্ত্রী, প্রথম স্ত্রী। অতি সন্নিকটে বজ্রপাত হলে যেমন তার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু, ঠিক তেমনই উপমা ব্যতীত উপস্থিত সকলের হৃদয় লণ্ডভণ্ড হয়ে গেল। পায়ের নিচের মাটি কেঁপে উঠল অহনা। এতক্ষণ যাবৎ আটকে রাখা জলকণাগুলো দুচোখ বেয়ে বেরিয়ে এলো। দুকদম পিছিয়ে গিয়ে পড়ে যেতে নিলে ইতিশান ব্যতিব্যস্ত হয়ে আঁকড়ে ধরতে চাইল তাকে, কিন্তু হাত উঠিয়ে তাকে বাধা দিল অহনা। কঠোর কণ্ঠে বলল, খবরদার স্পর্শ করবেন না আমাকে। দৌড়ে রুমে চলে গেল অহনা। আটকে উঠল সকলে। ইতিশান সাহস পেল না অহনাকে আটকানোর। শান্ত স্বভাবের আলেয়া বেগম খেপে উঠলেন আজ। ইতিশানের সামনে এসে দাঁড়িয়ে বললেন, কি চাও তুমি? কি করলে এটা? ইরাক মির্জা বললেন, ইতিশান, এসব কি বলছো তুমি? এই মেয়ে তোমার বউ মানে কি এসবের? মাথা নিচু করে রইল ইতিশান, কিছুই বলল না সে। আলেয়া বেগম গম্ভীর কণ্ঠে ধমকে বললেন, এ মেয়েকে বের করো আমার বাড়ি থেকে। কেঁপে উঠল উপমা। ভয় বাড়লো তার, চিন্তা হতে লাগলো, টিকতে পারবে তো সেই বাড়িতে? না। বলে উঠল ইতিশান। আলেয়া বেগম ভ্রু কুচকে তাকালেন তার দিকে, বললেন, না মানে কি? তুমি কি এই মেয়েকে এই বাড়ি রেখে দেওয়ার পরিকল্পনা করছো নাকি কিষান? ও কোথায় যাবে মা? এতদিন যেখানে ছিল সেখানে যাবে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইতিশানের। কিচেনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুন্নি ও অন্য আরো দুজন মেয়েরা উকি মেরে মেরে দেখছিল কি হচ্ছে হোল রুমে। আকস্মিক মুন্নিকে গলা ছেড়ে ডাকলো ইতিশান। ভয় পেয়ে ছুটে আসে মুন্নি।
কাপা কাপা গলায় বলে। জি ভাইজান। উপমার দিকে ইশারা করে ইতিশান বলে। ওকে গেস্ট রুমে নিয়ে যা। চোখ বড় বড় হয়ে গেল সবার, বিস্ময়ে চোয়াল ঝুলে গেল। অবাক হলো উপমা নিজেও। সে হয়তো এতটাও আশা করেনি। আলেয়া বেগম আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ছেলের দিকে। প্রধানিত কণ্ঠে ইতিশানের নাম ধরে ডেকে উঠলেন তিনি। ইতিশান। মায়ের দিকে তাকালো না ইতিশান। আলেয়া বেগম সর্বদা ইতিশানকে তিশান বলেই ডাকেন। ইতিশান বলে কেবল তখনই ডাকেন যখন অত্যাধিক রেগে থাকেন তিনি ইতিশানের উপর। ইরাক মির্জা এগিয়ে আসেন ভাতিজার দিকে, কাঁধ ধরে বলে। এই মেয়েকে তুমি এই বাড়িতে রাখতে পারবে না ইতিশাম। আমি জানি না ওকে, তবে আমি এতটুকু বুঝতে পেরেছি যে ভাবি জানেন ওকে। আর ভাবি যেহেতু জানেন, তাহলে ভাইও নিশ্চয়ই জানেন। আর তারা এই মেয়েকে এই বাড়িতে রাখতে চাচ্ছে না। তার মানে নিশ্চয়ই এই মেয়ে তোমার জন্য মঙ্গলকর নয়। ছোট বাবার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে উপমার দিকে এগিয়ে গেল ইতিশান। তার থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়ে বলল। মুন্নির সাথে গেস্ট রুমে যাও, রেস্ট নাও। আমি ব্যতীত যেই আসুক দরজা খুলবে না। উপমাকে মুন্নির সাথে পাঠিয়ে দিল ইতিশান। এরপর নিজেও নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। হল রুমে রেখে গেল হতাশ হয়ে আশ্চর্য মুখে তাকিয়ে থাকা কয়েকজন অসহায় মানুষকে। ইতিশান ভেবেছিল অহনা হয়তো রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু না, দরজা খোলা। খোলা দরজা দিয়ে অনায়াসে রুমে ঢুকে গেল ইতিশান। আকস্মিক তার দিকে কুশন ছুঁড়ে মারে অহনা। কুশনটি উড়ে এসে ইতিশানের শক্তপোক্ত পুরুষালী বুকের সঙ্গে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল। রুমের দরজা বন্ধ করে দিল ইতিশান। এরপর ঘুরে দাঁড়িয়ে অহনার কাছে এসে দু হাতে জাপটে ধরলো তাকে। ছোটার জন্য ছটফট করতে লাগলো অহনা, কিন্তু ছাড়া পেল না। ইতিশানের শক্তির সামনে নিতান্তই এক পুঁটি মাছ সে। কতক্ষণ ছোটাছুটি করে হাঁপিয়ে গেল অহনা। থেমে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। রাগে দুঃখে হাতা থাকা ফোনটা সামনে দেয়ালে ছুঁড়ে মারল অহনা। দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে ফোনটা দু টুকরো হয়ে গেল। উত্তেজিত হয়ে উঠেছে অহনা, সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে গেছে সে। আহানের কাছ থেকে জেনেছিল ইতিশান এমন অবস্থায় অহনাকে শান্ত করার জন্য বিশেষ এক মেডিসিনের ইঞ্জেকশন দিতে হয়। কখনো প্রয়োজন হতে পারে ভেবে ইঞ্জেকশনটা আনিয়ে রেখেছিল ইতিশান। ইঞ্জেকশনটা বেডসাইড টেবিলের ড্রয়ারেই রাখা। ইঞ্জেকশন পুশ করতে হলেও আগে কিছুটা শান্ত করে নিতে হবে অহনাকে। অতিরিক্ত ছটফট করছে ও উগ্র হয়ে উঠেছে অহনা। এই অবস্থায় ইতিশানের একার পক্ষে তাকে সামলানো সম্ভব নয়। আকুল কণ্ঠে ইতিশান বলল। প্লিজ শান্ত হও বউ, এমন করো না, আমার কথা শোনো। দাঁতে দাঁত চেপে রাগী স্বরে চিৎকার করে অহনা বলে ওঠে। আমি কারো বউ না, খবরদার আমাকে বউ বলে ডাকবেন না। এরকম করো না, আই লাভ ইউ। বাট আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ ইতিশান মির্জা। ইতিশান জানে অহনা কথাটা রাগের মাথায় বলছে, তবুও কথাটা শুনে বুকে ধাক্কা লাগলো তার। আগের থেকে অধিক উত্তেজিত হয়ে উঠে অহনা পুনরায় বলে। ঘোড়ার ডিমের ভালোবাসিস তুই আমাকে, তোর এমন ভালোবাসার উপর থুথু ফালাই আমি। অহনা অত্যন্ত অস্বাভাবিক আচরণে কিঞ্চিত পরিমাণও অবাক হলো না ইতিশান, কারণ সে জানে তার অর্ধাঙ্গিনী মানসিকভাবে অতটাও সুস্থ স্বাভাবিক নয়। এভাবে মানসিকভাবে অত্যন্ত দুর্বল মেয়েটা এত বড় ধাক্কা সহ্য করতে না পেরে তার এমন অস্বাভাবিক হয়ে ওঠা অবিশ্বাস্য কোনো ব্যাপার নয়। অহনার জায়গায় সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের কেউ থাকলে সে অবস্থায় অস্বাভাবিক হয়েই উঠত, কারণ পরিস্থিতি এমন ভয়ঙ্কর। অহনার সঙ্গে ধস্তাধস্তি করার এক পর্যায়ে ইতিশানের চোখ পড়ে অহনার বাম কানে। রক্ত শুকিয়ে দাগ হয়ে আছে। আতকে উঠে অহনাকে ছেড়ে দেয় ইতিশান। ব্যতিব্যস্ত হয়ে উদ্বিগ্ন চিত্তে বলল। কানে কি হয়েছে? ইতিশানের দিকে ভয়ঙ্কর চোখে তাকালো অহনা। অস্বাভাবিক গতিতে নিঃশ্বাস নিচ্ছে সে। রাগে শুভ্র মুখশ্রী রক্তিম হয়ে উঠেছে। ইতিশান অসহায় চোখে তাকালো অহনার দিকে। আকস্মিক সপাটে ইতিশানের গালে চর বসিয়ে দিল অহনা। গালে হাত দিয়ে কিঞ্চিত ঝুঁকে গেল ইতিশান। পর মুহূর্তে বিস্মিত হয়ে তাকালো অহনার পানে। দাঁতে দাঁত চেপে অহনা বলল। মর তুই, আমি থাকবো না তোর সাথে। বলেই দৌড়ে গিয়ে রুমের দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল সে। পা ভেঙে মেঝেতে বসে পড়লো ইতিশান। মাথা নিচু করে দু হাতে মাথা চেপে ধরলো সে। চোখ বন্ধ করতেই চোখের কার্নিশ বেয়ে উষ্ণ অশ্রুকণা গড়িয়ে পড়ল। অহনা হনহনিয়ে মির্জাস ম্যানশনের সদর দরজা দিয়ে বের হয়ে যেতে নিলে পেছন থেকে তার হাত ধরে টেনে ধরলো আলেয়া বেগম। উদ্বিগ্ন চিত্তে বললেন। কোথায় যাচ্ছ মা তুমি? শাশুড়ি মায়ের সাথে ধস্তাধস্তি করলো না অহনা, দাঁড়িয়ে গিয়ে বলল। আমি চলে যাচ্ছি মা। আতকে উঠলেন আলেয়া বেগম, বললেন। চলে যাচ্ছ মানে কোথায় যাবে? না, কোথাও যাবে না তুমি। আলেয়া বেগম থেকে নিজের হাত ছাড়িয়ে নি অহনা বলল। আমি যাবই, যাব মানে যাবই। অহনার জেদি গলার স্বর শুনে চমকে গেলেন আলেয়া বেগম।
অহনা বেরিয়ে যেতে উদ্যত হলে তিনি আবারও বাধা দেন তাকে। হাত টেনে বাড়ির ভেতর নিয়ে যেতে লাগলো। আলিয়া বেগম টেনে কেবল 2 কদম হাঁটাতে পারলেন অহনাকে। এরপর শক্ত হয়ে দাঁড়িয়ে গেল সে। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে অহনা বলল, কোন মুখে আমাকে এই বাড়িতে থাকতে বলছেন মা? আমি কেন থাকবো এই বাড়িতে? এ বাড়ি তোমার, অহনা।